ক্লায়েন্ট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। বিষয় নিয়ে রাজনৈতিক পর্যালোচনা করে থাকি। আজও ঠিক তাই। আজ পঞ্চম দফার নির্বাচন হয়ে গেল। এই পঞ্চম দফার নির্বাচনে যে খুব যে সুষ্ঠুভাবে যদি বলে থাকি তাহলে সেটা কিন্তু হয়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিক্ষিপ্ত ঘটনা, ছাপ্পার অভিযোগ, মানে এক কথায় রিগিংয়ের অভিযোগ, বুথ জ্যাম করার অভিযোগ, এরকম বিভিন্ন ঘটনাবহুলের পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের এই লোকসভাকে মানে যে নির্বাচন ছিল পঞ্চম দফার 7টি লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা সব থেকে মানে খুব সুন্দর কথা, মানে ভালো জায়গার কথা, সেটা হচ্ছে যে ব্যারাকপুরের কথা যদি বলি, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নামের হিসাবে একই ব্যক্তি, কিন্তু দুজন দুটি দলে, একদিকে অর্জুন, অন্যদিকে পার্থ। দুজনের নামটা একজনাকেরই, পার্থ এবং অর্জুন একই ব্যক্তিকে ধরা হয়, কিন্তু হিসাব অনুযায়ী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক এবং ব্যারাকপুরের বিজেপির প্রার্থী অর্জুন সিং। তো এই অর্জুন সিং এবং পার্থর যে লড়াই, সেই লড়াইয়ের একদম মানে সেই আমরা দেখছিলাম আর কি, যে রাজনৈতিক লড়াই থেকে ব্যক্তিগত জায়গায় পর্যন্ত পৌঁছে গেছে। দুই বন্ধুর লড়াই যে এরকম ভাবে বিভিন্ন বিষয় সামনে চলে আসতে পারে, আমরা এটাও দেখলাম আর কি। তো সেই জায়গায় আমরা ওইটা নিয়েও আলোচনা করব এবং আরো যেসব লোকসভাগুলি হয়েছে, আরামবাগ থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে সমস্ত লোকসভা কেন্দ্রে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের চোখে, তাদের কাছে কি উঠে এসেছে এই নির্বাচন, সেটা নিয়েও আলোচনা করব। আর এই আলোচনায় আজকেও আমার সঙ্গী যিনি আছেন তমন্নাস পণ্ডিত, বিশিষ্ট সাংবাদিক। পণ্ডিতদা, স্বাগত তোমাকে। ধন্যবাদ। পণ্ডিত, আমি যেটা নিয়ে মানে একদম যেটা বলছিলাম আর কি, যে লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের যে ভূমিকা, ব্যারাকপুরের যে পরিস্থিতির মধ্যে দিয়ে এবারের নির্বাচনটা হলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদম প্রথম কথা হচ্ছে প্রথমে কষ্ট পাওয়া যে 21শে জুলাইয়ের মঞ্চে বসে থেকে নাম ঘোষণা হলো না, এবং মানে মানুষের কাছে আর কি অন্যরকম একটা বার্তা গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং তার বিজেপিতে পুরনো জায়গায় ফিরে যাওয়া এবং পুরনো জায়গায় ফিরে গিয়ে আর একটা নতুন করে লড়াইয়ের সূচনা করা, এবং সেই লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী তারই একসময়ের খুব কাছের বন্ধু। তো এই যে ব্যারাকপুরের লড়াইটা, এটাকে কিভাবে মানে এইবারের নির্বাচনটা তুমি কিভাবে দিলে? কারণ আমরা দেখলাম কিছু কিছু জায়গায় একদম রণমূর্তি ধারণ করেছিল অর্জুন সিং। না, প্রথমে তো তুমি যেটা বললে যে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ইত্যাদি, আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ খুব দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত তার যে ভোট সংস্কৃতি এতদিন ধরে যেটা চলে আসছে সেখান থেকে কিন্তু বেরোতে পারলো না। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোট মানেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি, পশ্চিমবঙ্গের ভোট মানেই সেখানে ছাপ্পা, রিগিং, অভিযোগ। পশ্চিমবঙ্গের ভোট মানেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, কেন্দ্রীয় বাহিনীকে কখনো লাঠিচার্জ করতে হয়, কখনো কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্ন দল তারা বিক্ষোভ দেখান ইত্যাদি ইত্যাদি। তো এটা এবং ব্যারাকপুর তো তার থেকে বাদ নয়। একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে ব্যারাকপুর শিল্পাঞ্চল সেটা কিন্তু কখনোই কিন্তু শান্তিপূর্ণ শিল্পাঞ্চল ছিল না, এবং সেখানে দুষ্কৃতীদের একটা দৌরাত্ম্য কিন্তু বরাবর সেই শিল্পাঞ্চলে দেখা গেছে, এবং সেটা দীর্ঘদিন ধরেই চলে এসছে। এই যখন কোনো ভোট হয় তখন কিন্তু এই দুষ্কৃতীরা কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে, আমরা দেখেছি।
এবং যে কোনো দলই কিন্তু এই দুষ্কৃতীদের কাজে লাগানোর কিন্তু চেষ্টা করে যায়, এবং ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। আজকে একটা জিনিস যেটা দেখা গেল, কিছুটা বদল, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কিন্তু তাদের যতটুকু দক্ষতা সেটা দিয়ে কিন্তু অন্তত বুথ দখল ইত্যাদি কিন্তু রুখতে পেরেছে। এটা একটু আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষে তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত, এবং এটা তারা সত্যিকারের যে কাজটা তারা করতে হয় ভোটের সময়, সেই কাজটা কিন্তু তারা অন্তত এবারে অন্তত করতে পারছে, যেটা বিগত নির্বাচনগুলোতে কিন্তু আমরা দেখতে পাইনি। এবং একটা কথা, যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কখনো না কখনো বিশেষ করে শাসক দলে তাদের অভিযোগ থাকলেও কেন্দ্রীয় বাহিনী কিন্তু আবার কিছু বেশিরভাগ যারা ভোটার তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু এই ধরনের যে বিক্ষিপ্ত অশান্তি সেগুলোকে রুখতে পারার জন্য কিন্তু তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদই জানাচ্ছেন। এটা মোটামুটি তাতে কোনো সন্দেহ নেই। এবারে যেটা কথা, যে অর্জুন সিং সেখানে এক সময়ে বলা হতো যে অর্জুন সিং সেই অঞ্চলের একটা বড় ধরনের মাফিয়ার মতো, খুব বড় মাফিয়া না হলেও, কিন্তু যখন তিনি তৃণমূলে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল থেকে তিনি বিজেপিতে আসেন এবং বিজেপিতে তিনি জয়লাভ করে দেখান যে না, তার ক্ষমতাটা তিনি দেখাতে পেরেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আবার কিন্তু তিনি সেই বিজেপিতেই ফিরে আসেন, এবং আজকে যে বিভিন্ন ধরনের যে ঘটনা সেখানে ঘটেছে, আমরা পণ্ডিত আমরা কথা বলবো, মানে আমরা ব্যারাকপুর নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরামবাগ, যেটা এবারে এক কথায় বলতে গেলে পাখির চোখ, সেই আরামবাগের আমাদের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমরা দেখে নেবো আরামবাগ। মহেশ্বর, শুনতে পাচ্ছ? হ্যাঁ একদম, শুনতে পাচ্ছি, বলুন। মহেশ্বর, আমাকে একটা জায়গা বলো, সেটা হচ্ছে যে কোন কি পরিস্থিতির মধ্যে, মানে আরামবাগকে এক কথায় পাখির চোখ বলা হচ্ছে। এইবারের যে লোকসভা নির্বাচনগুলি বাংলায় যেতে, মানে 42টি লোকসভা নির্বাচন হচ্ছে, তার মধ্যে আরামবাগ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগের মানুষ কিভাবে আজকের দিনটিকে কিভাবে নিল? একেবারে আরামবাগ লোকসভা 2024 সালে একেবারে গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হলো বলা যেতে পারে, পঞ্চম দফার যে নির্বাচন। তবে এর ঘটনা কি রকম, বিগত নির্বাচনে আমরা যেটা দেখেছি 2021-এ দেখেছি, তারপরে পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, কিন্তু আরামবাগ লোকসভায় যে এই লোকসভার যে নির্বাচন, সেই নির্বাচনে একেবারে ব্যতিক্রম ঘটনা। কারণ এই জন্যই যে এখানকার যে পরিস্থিতি বা ভোট হয়েছে সকাল থেকে, সেখানে দেখা যাচ্ছে পুরোপুরি শান্তিপূর্ণ ভোট, এবং বলা যেতে পারে মানুষ নিজের ভোট দিয়েছে কিন্তু বলা যেতে পারে। কারণ অন্য জায়গায় আরামবাগের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শান্তিপূর্ণ মানুষ ভোট দিচ্ছে। একটা জায়গা বলো, পাশাপাশি সেটা হচ্ছে যে একটা সমীকরণের কথা বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি, বিশেষ সম্প্রদায়ের মানুষের একটা ভোট সুইপ করে যাওয়ার কথা বলছে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো মহেশ্বর, আমার কথা শুনতে পাচ্ছ? আজকের নির্বাচন যেটা আমরা কভারেজ করেছি, হ্যাঁ সবুজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে বলো যে একটা পার্টের ভোট, মানে বিশেষ করে সংখ্যালঘু ভোটটা যেটা সুইপ হয়ে যাওয়ার কথা, বা এবং এটা দেখা যাচ্ছিল যে বিভিন্ন সময় থেকে যে আরামবাগের, আমরা প্রথম দিন থেকে আরামবাগের নির্বাচনের পরিস্থিতির উপর নজর রেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে যে আরামবাগের 1% ভোট কিন্তু সুইপ হয়ে যাওয়া, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি অপরূপা পোদ্দারের কথা বলি, তাহলে অপরূপা পোদ্দারও কিন্তু বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে, এবং তাকে যারা ভালোবাসে, তার সঙ্গে যারা আছে, সেই ভোটটা কি অন্যদিকে সুইপ হওয়ার মতন পরিস্থিতিতে আছে, না কোন জায়গায় দাঁড়িয়ে আছে? একেবারে যে কথা বললেন আপনি, যে এই ভোট কভারেজে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট
কিছুটা সুইপ করতে পারে, কারণ যে তৃণমূল কংগ্রেসের যে ধারণা ছিল যে একদম সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসে ভোট করবে, কারণ সিপিআইএম বামফ্রন্টের কিন্তু এবারে যে প্রার্থী বিপ্লব মৈত্র কিন্তু কিছুটা ভোট কাটতে পারে, কারণ সিপিআইএম সব আমরা যান্ত্রিক গোলযোগের জন্য ওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে পণ্ডিত, আমরা আরামবাগের একটা পরিস্থিতির কথা বললো, যদিও যে আরামবাগের একটা পরিস্থিতি আর কি, একটা ভোট সুইপ হয়ে যদি যায় তাহলে কিন্তু ওটা অন্যদিকে যাচ্ছে, কিন্তু আমরা যে ব্যারাকপুরের মধ্যে ছিলাম, যে আলোচনার মধ্যে ছিলাম না, একটা কথা যেটা যে ব্যারাকপুরে যে কথা তুমি বললে যে দুই পার্থর লড়াই, একদম সেখানে হচ্ছে যে অর্জুন এবং দুই অর্জুনের লড়াই, অর্জুন এবং পার্থ, এবং এই লড়াইটা কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ লড়াই। একদম, কারণ হচ্ছে যে তৃণমূলের কাছে কিন্তু এই লড়াইটা এতটাই মর্যাদার লড়াই যে যদি তারা সেখানে সফল না হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে এই শিল্পাঞ্চলের ওপরে তাদের যে প্রভাব সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মানে একেবারেই তলানিতে এসে ঠেকবে, এবং এই শিল্পাঞ্চলকে কিন্তু তারা পুনরুদ্ধার করতে পারবে না। কারণ হচ্ছে যে দেখা যাবে যে অর্জুন সিং তিনি যখন তৃণমূলে থাকছেন তখনও তিনি জিতছেন, তিনি যখন বিজেপিতে আসছেন তখনও তিনি জিতছেন, তিনি যখন আবার তৃণমূলে যাচ্ছেন তখন জিতছেন, আবার যখন বিজেপিতে আসছেন তখন জিতছেন। অর্থাৎ দেখা গেল যে সেখানে পুরোটাই কিন্তু অর্জুন সিং নিয়ন্ত্রিত, এবং তার যে তার যে বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিককে সক্রিয় রাজনীতিতে আমরা কিন্তু খুব একটা এর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমরা খুব একটা দেখিনি। আমরা পার্থকে সক্রিয় রাজনীতিতে দেখতে পেলাম, বলা যায় যে খুব একটা সাম্প্রতিক না হলেও খুব একটা বেশি পুরনো দিনের জন্যও নয়। ফলে পার্থ ভৌমিক তিনি তার কাছে কিন্তু অর্জুন সিংও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ, কারণ পার্থ ভৌমিককে সরাসরি তার সঙ্গে কিন্তু দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তার কথাতেই তিনি প্রার্থীটা হয়েছেন। ফলে বলা যায় যে সরাসরি যে অভিষেক ব্যানার্জির একেবারে যাদের মানে খুব কাছের লোক যারা, তার মধ্যে অন্যতম হচ্ছেন এই পার্থ ভৌমিক। ফলে পার্থ ভৌমিকের হার মানে কিন্তু অভিষেকেরও একটা বড় হার। ফলে লড়াইটা কিন্তু সেখানে জমজমাট, এবং আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ভেতরটা অর্থাৎ বুথের ভেতরটা তারা যথেষ্ট ভালোভাবে সামলাতে পারছে। সেখানে কতটা ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, সেটা এখনই কিছু বোঝা যাবে না। আমি আসবো এই আলোচনায়, কিন্তু আরেকজন প্রার্থী যিনি একদম গোটা এলাকায় একদম তাণ্ডব করে বেরিয়েছেন এবারে জায়গা থেকে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন সময় কেন্দ্রীয় বাহিনীর দিকেও তার অভিযোগের তীর উঠে এসেছে, তিনি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রীতম আছে, প্রীতম সাধুকা, আমাদের শ্রীরামপুর হুগলির প্রতিনিধি। প্রীতম, আজকের যে নির্বাচন দেখলে, সেই নির্বাচনের কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি মনে হচ্ছে? একদিকে দেখা গেল যে কল্যাণ ব্যানার্জি যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলে বেড়ালেন, এবং এক কথায় উনি পরিষ্কার জায়গায় কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগ তুললেন, কি বলছে? আমি পিসিআর কে বলবো যে প্রীতমের সঙ্গে আরেকবার যোগাযোগ করার জন্য, কারণ পণ্ডিতা যে জায়গাতে ছিলাম। হ্যাঁ, আমরা ব্যারাকপুরের যে ঘটনাগুলো আজকে ছোটখাটো ঘটনাগুলো ঘটেছে, এবং একটা সময় দেখা গেছে যে কোনো তৃণমূল নেতৃত্ব বা নেতা না স্থানীয় কোনো বাসিন্দা, তার সঙ্গে সরাসরি তিনি একেবারে সম্মুখ সমরে জড়িয়ে পড়েছেন অর্জুন সিং,
এবং অত্যন্ত অশ্রাব্য ভাষায় দুপক্ষেরই কথোপকথন হয়েছে, কটূক্তি যেটাকে বলে সেটা হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু যেটাই হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখছি যে এগুলো কিন্তু সমস্তই বুথের বাইরে হয়েছে। এখনো পর্যন্ত বুথ দখল বা ছাপ্পা, রিগিং ইত্যাদির খুব একটা অভিযোগ কিন্তু ওঠেনি। ফলে একটা জিনিস দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী তার কর্তব্যটা ঠিকমতো করতে পেরেছে এবং ছাপ্পা বা রিগিং সেটা বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষ কিন্তু সেখানে ভোটটা দিতে পেরেছে। এবং এটা ঘটনা যে ব্যারাকপুর একদিকে যেমন দুই প্রার্থীর চ্যালেঞ্জ ছিল, তেমনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কাছেও খুব বড় চ্যালেঞ্জ। কারণ আজ পর্যন্ত ব্যারাকপুরে মানে কোনো নির্বাচনে সেখানে কোনো না কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেনি, এইরকম কিন্তু আজ পর্যন্ত নির্বাচনের ইতিহাসে নেই। ফলে এবারকার নির্বাচন তুলনামূলকভাবে দেখা গেছে যে অন্তত শান্তিপূর্ণ না হোক, অন্তত ভোটাররা তাদের ভোটটা দিতে পেরেছেন, নিশ্চিত করতে পেরেছেন, এটা কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ। আমাকে তুমি বলো দাদা, এই যে ব্যারাকপুরের এই যে লোকসভা কেন্দ্র, এখানে একসময় তড়িৎ তপদারের একটা বড় একটা জায়গা ছিল নেতা তিনি এবং বামপন্থী, এবং এখনো পর্যন্ত সেই জায়গায় তার যে একটা প্রভাব কিন্তু এখনো রয়ে গেছে বা আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিংহ তার কাছে তার সেই জায়গায়, এবং তারই এক কথা সেও নিজেও বারবার স্বীকার করে যে হ্যাঁ আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এটা একদম আমরা আলোচনায় যাবো, তার আগে প্রীতম রয়েছে আমাদের সঙ্গে, আবার তার কাছে যোগাযোগ করতে পেরেছে পিসিআর থেকে। হ্যাঁ প্রীতম, শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ প্রীতম, যেটা হুগলির কি পরিস্থিতি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এটা যদি একটু পরিষ্কার করো। হ্যাঁ একদমই, আজকে যেমন হুগলিতে পঞ্চম দফা নির্বাচন ছিল, কিন্তু এতদিন ধরে যে লড়াইটা আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপশিতা ধর বা তার প্রাক্তন জামাই কবির শঙ্কর বসু, সেইটা কিন্তু ছিল হাড্ডাহাড্ডি। কিন্তু আজকে দাঁড়িয়ে কোথাও সেই লড়াইটা যেন ফিকে হয়ে গেল। কারণ সকালবেলা কল্যাণবাবু তার গঙ্গা দর্শনে বাড়ি থেকে বেরোন, তারপর জাঙ্গিপাড়ার দিকে রওনা দেন এবং মাঝখানে কিছু বুথ ঘুরে দেখেন, সেখানে তাকে কেন্দ্রীয় বাহিনীরা বাধা দেন। আবার কোথাও মানুষের অভিযোগের কথা শোনেন, আবার কোথাও কোথাও ইভিএম মেশিন কাজ করছিল না। পুরো পরিস্থিতিতে তিনি কিন্তু ঘুরে দেখেন। কিন্তু সে জায়গায় বিরোধীরা, অর্থাৎ দীপশিতা ধর বলো বা কবির শঙ্কর বসু, তাদের কিন্তু ভূমিকা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেল। কারণ দীপশিতা ধরকে আজকে শ্রীরামপুর লোকসভায় সেরকম ভাবে চোখে পড়লো না। সকালবেলা একবার তাকে দেখা গিয়েছিল তার নিজের বালি নিশ্চিন্দাতে ভোট দেওয়ার সময়, তারপরে কিন্তু তাকে আর সেরকম ভাবে দেখা যায়নি বা তার কোনো ভূমিকা ছিল না। বা বিরোধী হিসাবে যখন তার প্রশ্ন তোলার কথা বা মানুষের সমস্যা বা ভোট দানের সময় যেসব সমস্যা হয় সেগুলো তোলার কথা, সেগুলো কিন্তু তোলার মতো কেউ ছিল না। পাশাপাশি আরো বলা চলে যে কবির শঙ্কর বসুও কিন্তু বেরিয়েছিলেন, কিন্তু ডোমজুর, জগৎবল্লভপুর বা বালি ওই জায়গাটা এলেও শ্রীরামপুর বিধানসভা, উত্তরপাড়া বিধানসভা বা চাপদানি বিধানসভা, এই জায়গাগুলোতে কিন্তু কবির শঙ্কর বসু বা দীপশিতা ধর কাউকেই দেখা যায়নি। অপরদিকে আজকে হুগলি লোকসভার নির্বাচন ছিল, এবং হুগলি লোকসভার কথাটা যদি বলতে চাই, সেখানে কিন্তু একদম হাই ভোল্টেজ লকেট। কারণ সকালবেলায় একদম লকেট প্রেস বিবৃতি দেয় যে গাড়ি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে মিথ্যে ধরা পড়েছে, বিভিন্ন বিবৃতি দেয়। তারপরেও কিন্তু আবার লকেট ধনিয়াখালীতে যায়, সেখানে কিন্তু অসীমা পাত্র অর্থাৎ যিনি ওখানকার বিধায়িকা, তার সঙ্গে কিন্তু বিক্ষোভে জড়িয়ে পড়েন। তারপর সেখানে একটা হুলুস তুলুস কাণ্ড হয়, উত্তেজনা সৃষ্টি হয়। তারপরে আবারও লকেট ফিরে আসে হচ্ছে ভদ্রেশ্বরে এসে কিন্তু জনরোষের শিকার হন, এবং কিছু জায়গায় দেখা যায় যে জুতো নিয়ে লকেটকে তাড়া করছে। সব মিলিয়ে কিন্তু হুগলি বা শ্রীরামপুর লোকসভা আজকে কিন্তু একদম চর্চার শীর্ষে ছিল। আমাকে একটা জায়গা বলো, সেটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে এবং যে অভিযোগগুলো তুলছিল এবং কেন্দ্র বাহিনী সম্পর্কে ওনার কিছু বিশেষ মন্তব্য এবারে আজকে শোনা গেছে, এবং উনি যে শ্লীলতাহানির কথাও বলছেন, সেটাও কিন্তু বাদ দেওয়ার জায়গায় নেই। তো এটা কি মানে একদম মানে বিচার্যর জায়গা থেকে আছে কি এই ধরনের কোনো ঘটনা আদৌ ঘটেছে, না এটা কি পুরোটাই মানুষের কাছে তুলে ধরা হচ্ছে? হ্যাঁ একদমই, দেখো তোমাকে বলে রাখবো, দুটি সেপারেট বিষয় কিন্তু কল্যাণ ব্যানার্জি আজকে অভিযোগ তুলেছেন। একটি হচ্ছে শ্লীলতাহানি, আর একটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তাকে বুথে ঢুকতে বাধা দেয়।
প্রথমটা হচ্ছে যখন নগার মোড়ে এসে তিনি যখন একটি বিবেকানন্দ যে স্কুল আছে সেখানে যখন বুথে ঢুকতে যান, তখন তাকে কেন্দ্রীয় বাহিনী বাধা দেন এবং তাকে বলা হয় আপনি এরকম ভাবে বুথে ঢুকতে পারবেন না। তখন কিন্তু তিনি বলেন যে আমি প্রার্থী, আমার এটা অধিকার আছে। সেখানে একটা কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। আর একটা গতকাল রাত্রিরে জাঙ্গিপাড়ায় যেটা দেখা যায়, কোনো এক বাড়িতে ঢুকে সেখানে গৃহবধূর ওপর নির্যাতন করা হয়, এমন এক অভিযোগ ওঠে এক কেন্দ্রীয় বাহিনী জওয়ানের ওপর। তারপরে কিন্তু সেই নিয়েও সরব হন কল্যাণ ব্যানার্জি। এবার এই অভিযোগ কতটা সত্য তা কিন্তু এখনই প্রমাণ করা যাচ্ছে না, সেই নিয়ে কিন্তু ইলেকশন কমিশনে অভিযোগও হয়েছে এবং সেটা কিন্তু পুরোটাই এখন একটা নির্বাচিত ব্যাপার বা সেটা কিন্তু এখন বিচারযোগ্য ব্যাপার। সেটা কিন্তু তারপরেই বোঝা যাবে যে কি হয়েছিল, কি ঘটনা সত্যতা কি না। আর আমাকে আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে দীপশিতা, ওখানে দীপশিতাকে এবারে দীপশিতা দলকে দেখা যায়নি, বা ওনার প্রাক্তন জামাই যদি কথা বলি কবির শঙ্কর, তাকেও পাওয়া যায়নি। কিন্তু এটা কি কল্যাণবাবু তার স্বমহিমায় যদিও নিজের বিভিন্ন জায়গায় ঘুরলেন, তাহলে কি মনে হচ্ছে যে মানে একদম আজকে যে নির্বাচনের দিনে, যেখানে যেদিন ভোট নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার দিন, সেই দিনেই কি মানে জেতা হারার জায়গা, হারার আগেই হেরে গেলেন এরা দুজনেই? সেইটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছেন। এবং যখন 5টার পরে যখন কল্যাণবাবু জনসম্মুখে এলেন বা অনেকটা তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেল, কারণ তার বিরোধীরা কিন্তু আজকে ময়দানে ছিল না। এতদিন যে লড়াইটা দেখেছি, যে মিস্টার ইন্ডিয়া, মিস ইউনিভার্স বা প্রাক্তন শ্বশুর জামাই যে লড়াইটা মাঠে ময়দানে দেখেছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন, বা সাধারণ শ্রীরামপুরে জনগণ দেখেছে, সেই লড়াইটা কিন্তু আজকে কোথাও ফিকে মনে হলো, তাদেরকে দেখা গেল না। উল্টো দিকে কল্যাণবাবু কিন্তু আজকে মহিমায় সব জায়গা ঘুরলেন, নিজের ভোটারদের সঙ্গে দেখা করলেন এবং নিজের ভোটারদের ভোট দান করতে কি কি অসুবিধা হচ্ছে সেগুলো ঘুরে দেখলেন। এক কথায় ভোটের দিন কিন্তু জনসংযোগে নেবে আরো একটু মানুষের কাছাকাছি চলে গেলেন। অর্থাৎ বলাই যায় যে জেতার দিকে আরো এক পা এগিয়ে গেলেন কল্যাণবাবু। বাকিটা কিন্তু ভোট বক্সে দেখা যাবে, ভোট কাকে ভোট দান করেন মানুষ, সেটা কিন্তু এবার পুরোটাই মানুষের ওপর। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেটা উঠে আসছে আর কি, যে তৃণমূল কংগ্রেসের যিনি সেনাপতি এই ভোট যুদ্ধের, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বিশেষ করে তিনজনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচন কেন্দ্র, সেখানে কোনো প্রচারে আসেননি। এখানে কি জনসাধারণের কাছ থেকে যে ধরনের একটা কথা আসছে যে নব্য এবং আদি এবং নব্যের যে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছিল, তাই কি সেটার কি মূল কারণ? হ্যাঁ, একদমই, সেটা তো থেকেই যায়। প্রবীণ এবং নবীনের যে সমীকরণ, সেটা কিন্তু কোথাও থেকেই যায়। এবং শুধু তাই নয়, যে কথাটা তুমি বললে তার সঙ্গে আমি আরো একটা কথা যোগ করে দিই, যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে অভিষেক ব্যানার্জি আইপ্যাক টিম কিন্তু সেখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারেননি। কল্যাণবাবু নিজে হাতেই কিন্তু তার যে সমস্ত রুট ম্যাপ বা তার যে সমস্ত প্রচার করেছেন এই 1.5 মাস ধরে, সেই শিডিউল কিন্তু কল্যাণবাবু নিজের হাতেই ঠিক করেছেন। সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি আইপ্যাক টিম বা তারা কোনো হস্তক্ষেপ করতে পারেননি। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন প্রচারে আসেনি, এই কথাটাও যেমন সত্য। অন্যদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য লোকসভা কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে এবেলা ওবেলা প্রচার করতে বা একই লোকসভা কেন্দ্রে 2বার থেকে 3বার প্রচার করতে, সেখানে অনেকটা কনফিডেন্স ছিলেন কল্যাণবাবুর ওপর। এবং তিনি লাস্ট যবে প্রচার করেন সেদিনও কিন্তু প্রচারে এসে কল্যাণবাবুর প্রচারে সেরকম কিছু আলাদা করে বলেননি এবং তিনি মঞ্চে উঠেই যে কথা বলেন যে আমার ভাতৃসম কল্যাণ, যা বলার বলেই দিয়েছে। অর্থাৎ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটা নিয়ে মমতা ব্যানার্জি বলো বা অভিষেক ব্যানার্জি অনেকটাই কিন্তু কনফিডেন্ট। এবার এই কনফিডেন্টটা কি ওভার কনফিডেন্টে বদলে যাবে নাকি তাদের কনফিডেন্টটা বজায় থাকবে, সেটাই এখন দেখার। অসংখ্য ধন্যবাদ প্রীতম তোমাকে, তুমি তোমার সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরলে এবং মানুষের সামনে তুলে ধরলে। পণ্ডিত, আমরা প্রীতমের সঙ্গে কথা বললাম, আসলে যে কথাটা হচ্ছিল প্রীতমের কাছ থেকে, যেটা আমরা শুনতে পেলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার যারা বিরোধী দল, তারা প্রায় লড়াইতে ছিলেনই না একদম। এবং আমার মনে হয়েছে যে এটা বরাবরই প্রথম থেকেই, যেটা আমাদের যেটা আমরা প্রথম থেকেই যেটা দেখেছিলাম, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে প্রথমত হচ্ছে তিনি খুবই অভিজ্ঞ একজন সাংসদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহভাজন রাজনীতিবিদ। এবং ইতিপূর্বে আমরা কয়েকবার দেখেছি যে কথাটা তুমি বলছিলে,
সেখানে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কখনো কখনো একটা মতবিরোধ আমরা দেখতে পেয়েছি এক সময়ে, এবং তিনি সেখানে তাকে বলতে শোনা গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি দলে আর কাউকে মানব না। এই ধরনের পরবর্তী ক্ষেত্রে রাজনীতিতে এই ধরনের অনেক কিছু হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেটা মিটে যায়, এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে টিকিট দিয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাকি আমি তোমাকে একটা কথা বলতে পারি যে এক সময়ে শ্রীরামপুর, বালি ইত্যাদি এলাকাতে সেখানে বামেদের একটা কিছু সংগঠন ছিল। পরবর্তী ক্ষেত্রে সেই সংগঠন আমরা দেখেছি ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেই সংগঠনে খুব একটা কিছু নেই। তবে হ্যাঁ, দীপশিতা ধর যেটা সে সত্যিকারের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দিল্লিতে, সেখানে অত্যন্ত একটা সেখানে মানে শুধু রাজনীতি নয়, সাংস্কৃতিক জগতের সঙ্গেও তার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক। সে ভালো গান গায়, ভালো ইংরেজি বলতে পারে, ভালো বাংলা বলতে পারে, ভালো বক্তব্য রাখতে পারে, একেবারে নতুন প্রজন্মের একটা ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু আমার মনে হয় যে অভিজ্ঞতার দিক থেকে কল্যাণবাবুর কাছে একেবারে নেহাতি বাচ্চা। ফলে কল্যাণবাবু সেই এলাকাতে, কল্যাণবাবু তার যে এলাকা, তার যে বিধানসভা কেন্দ্রগুলো, তার মধ্যে যেগুলো হাওড়ার দিকে যেগুলো পড়ে, সেগুলো মূলত হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবং সংখ্যালঘু শুধু নয়, যথেষ্ট মানে সংখ্যায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এক একটা বিধানসভা এলাকাতে ডোমজুর থেকে আরম্ভ করে প্রায় 60-70% সংখ্যালঘু এলাকা সেগুলো। সেই এলাকাগুলোতে কিন্তু কল্যাণবাবু সেখানে তার কিন্তু অত্যন্ত প্রভাব কিন্তু কোনোভাবে মানে ছোট করে দেখা যাবে না, এবং সেখানে বলা যায় যে সংখ্যালঘু যে সম্প্রদায় আছেন তারা কিন্তু সরাসরি কল্যাণবাবুর সঙ্গেই আছেন। আর কবির শঙ্কর বসু সম্পর্কে এভাবে বলা একেবারেই বলা যাবে না। তিনি তার বিজেপির আমার মনে হয়েছে যে এই কেন্দ্র সম্পর্কে হয় উদাসীনতা ছিল, নয় অত্যন্ত দৈন্যতা ছিল, এবং তৃতীয়ত হচ্ছে অত্যন্ত ভুল ছিল যে তার প্রাক্তন জামাই তাকে তার বিরুদ্ধে দাঁড় করানো মানেই সাধারণ মানুষ সেই প্রাক্তন জামাইকে ভোট দেবেন, এই কথাটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ কল্যাণবাবু শুধু একজন বিদগ্ধ আইনজীবী নন, তিনি একজন বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। ফলে সুতরাং তার বিরুদ্ধে 2-4টে অভিযোগ, তার ব্যক্তিগত চরিত্রগত কিছু অভিযোগ নিয়ে প্রচার করলেই তিনি হেরে যাবেন, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ তিনি সেখানে সংগঠিতভাবে রাজনীতিটা করেন। এবং কবির শঙ্কর বসু তাকে একবার তিনি দিল্লিতে থাকেন, দিল্লিতে এক সময় তিনি সুপ্রিম কোর্টে তিনি আইনজীবী হিসাবে সেখানে তিনি প্র্যাকটিস করেছেন। ফলে দিল্লিতে বিজেপি শিবিরে তার কিছু যোগাযোগ আছে, এই যোগাযোগটাকে কাজে লাগিয়ে তিনি এই সুযোগটা পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগকে তিনি কোনোভাবেই কাজে লাগাতে পারেননি। বরং বলা ভালো যে কল্যাণবাবুর মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে এই ধরনের ব্যক্তিত্বকে দেওয়া, এটা বিজেপির পক্ষে একটা বড় ভুল শুধু নয়, এটা অন্তত আত্মঘাতী একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয়েছে। এবং এটা মানে ভোটের ফলাফলের আগেই, যেটা তুমি বলছিলে, ভোটের ফলাফলের আগেই কিন্তু এখানকার ফলাফল প্রায় নির্ধারিত হয়ে গেছে, এটা ধরে নেওয়া যায়। এবং দীপশিতা ধরের যে তার যে রাজনৈতিক যেটাকে বলে যে রাজনৈতিক জ্ঞান, রাজনৈতিক তার পরিকাঠামো, যে সার্বিকভাবে একটা লোকসভা কেন্দ্র সেখানে লড়াই করতে গেলে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন হয়,
সেই পরিকাঠামো সেখানে বামেদের এখনো তৈরি হয়নি। ফলে দীপশিতা ধর তিনি একটা নতুন তরুণ বা তরুণীর একটা সেখানে কিছু সেই একটা সম্প্রদায়কে তিনি রিপ্রেজেন্ট করেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে কতটা গ্রহণ করবে এটা নিয়ে একটা অভিযোগ, মানে একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। হ্যাঁ, একটা সাধারণ মানুষের কাছে সেটা সব থেকে মজার জিনিস যেটা, সেটা পণ্ডিত, এই যে ধরো খালি নিজের কেন্দ্রে গিয়ে পরে ভোট দিয়ে পরে বাড়ি চলে আসা, একদমই এই যে জায়গা, যদিও কবি শঙ্করের সম্বন্ধে যেটা আমরা শুনতে পেলাম বা আমাদের কাছে, যে তিনি তার বিধানসভার কয়েকটি বিধানসভাতে ভোট প্রচারে গিয়েছিলেন, মানে নির্বাচনের দিনেও গিয়েছিলেন, কিন্তু দীপশিতার ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে যে তিনি তিনার বাড়ির কাছে যে ভোট কেন্দ্র, যেখানে তিনি এক সময় তাকে দেখা গেল যে তিনি তার দলের যে বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, সেই নিয়ে সেখানে একটু বাক বিতণ্ডা করলেন এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে ভেতরে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথাবার্তা বলে তাই সেই বুথ এজেন্টকে ভেতরে দিয়ে এলেন। এই পর্যন্ত তার অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেয়েছি, তার বেশি কিছু দেখতে পাইনি। সুতরাং আমার মনে হয়েছে যে এই ধরনের কেন্দ্রগুলো, যেগুলো অত্যন্ত স্পর্শকাতর কেন্দ্র এবং এগুলো হাই ভোল্টেজ কেন্দ্র, এই ধরনের কেন্দ্রগুলোতে প্রার্থী দেওয়ার সময়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত বেশি সজাগ হওয়া প্রয়োজন ছিল এবং এটা ধরেই নেওয়া যায় যে লড়াইতে যে একটা শক্তিশালী প্রার্থী হচ্ছেন কল্যাণ ব্যানার্জি, ফলে তার বিরুদ্ধাচরণ করতে গেলে যাকে দিতে হবে তাকেও কিন্তু অত্যন্ত সেই শক্তিশালী প্রার্থী হতে হবে। এটা বিজেপির একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এতে কোনো সন্দেহ নেই। বামেদের এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ দীপশিতা এতটাই নতুন, প্রথমবার তার নির্বাচনী, তার অভিজ্ঞতাটা হলো, এটা ভালো। বা দীপশিতা ভালো মেয়ে, ভালো একটা তরুণ প্রজন্মের প্রতিভূ, এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু কল্যাণবাবুর মতো শক্তিশালী একজন প্রার্থীর সঙ্গে লড়তে গেলে সেই প্রার্থীকে কিন্তু ততটাই শক্তিশালী হতে হবে। আমরা ব্যারাকপুর নিয়ে শুরুতে কথা বলেছিলাম, দুই বন্ধুর লড়াই, এক কথায় বলতে গেলে দুই অর্জুনের লড়াই। আর একটা জায়গা থেকে আমাদের ব্যারাকপুর থেকে মানে ভাটপাড়া আমাদের ওখানকার প্রতিনিধি যিনি আছেন পল্লবের সঙ্গে কথা বলে নেব একবার। পল্লব, পল্লব শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। পল্লব, আজকে সকাল থেকে ব্যারাকপুর একদম উত্তপ্ত জায়গা, যেভাবে চোখে পড়লো আর কি, যে বিভিন্ন পরিস্থিতিতে যেভাবে লড়াই চলছে এবং আমরা দেখেছি অর্জুন সিংকে যেভাবে উনি বিভিন্ন জায়গায় রণমূর্তি ধারণ করে বিভিন্ন বুথের কাছে গিয়ে পরে তার জায়গাটা সামলেছেন। কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে বা লড়াইটা কোন পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে? দেখুন, প্রথমেই আপনাকে আজকে যে ব্যারাকপুর লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে কিন্তু প্রথম থেকেই সকাল থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর লোকসভা। যে সকালবেলা অর্জুন সিং পুজো দিয়ে যে নিজের ভোট কেন্দ্র সেখানে পায়ে হেঁটে গিয়ে পুজো দেন, তারপরে তিনি সোজা চলে যান বীজপুরে। সেখানে গিয়ে তিনি যখন প্রত্যেকটা বুথ ঘুরছিলেন, তার কাছে খবর আছে কাছাপাড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে জাম করে রাখা হয়েছে। তখন বাজে সকাল প্রায় 7 সকালবেলার খবর। সেই সকাল পর তিনি যখন সেই জমায়েত সরিয়ে দিয়ে যখন ওই এলাকায় ওই ছেলেটি সেই ছেলেটি কিন্তু ওই এলাকায় বুথ জাম করছে, এমনকি লোকেদের ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষকে প্রভাবিত করছে যাতে কেউ ভোট দিতে না যায়। সেইটা ঘটনার যখন প্রতিবাদ করে তখন কিন্তু সেই ছেলেটি তার উপর সেই বিজেপি প্রার্থী অর্জুন সিং এর উপর রণংদেহী মূর্তি ধারণ পাল্টা অর্জুন সিং কিন্তু ছেড়ে আসেনি। মাঠ ছেড়ে পালানোর লোক অর্জুন সিং নয়, তিনি বরাবর বলেছেন ব্যারাকপুর লোকসভা তার চেনা মাটি, তাই মাঠ ছেড়ে লড়াইয়ের ময়দান ছেড়ে পালানোর লোক তিনি নয়। যখন তাকে প্রতিবাদ তৃণমূলের সমর্থকরা তাকে হেনস্থা করার চেষ্টা করে, তিনি কিন্তু পাল্টা বলেন যে আমি কিন্তু এই ব্যবস্থা নেব, উল্টো পাল্টা যে ধস্তাধস্তি যে পরিবেশ, সেই পরিস্থিতিও তৈরি হয়, যথারীতি পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী বা অর্জুন সিং এর যিনি নিরাপত্তা, তারা কিন্তু সেই জায়গা থেকে পরিস্থিতি সামাল দেয়। তারপরে যখন বিভিন্ন ওয়ার্ডে বুথ জাম বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি যে চিত্র আমরা তুলে ধরেছি, একাধিক জায়গায় তুলে ধরেছি, সর্বশেষ যে খবরটি ব্যারাকপুর মনিরামপুরে ভোট শেষ হওয়ার ঠিক 1 ঘন্টা আগে তার কাছে খবর আছে বিজেপি জেলা সভাপতি মনোজ ব্যানার্জি তাকে আক্রান্ত করেছে, তাকে হেনস্থা করেছে তৃণমূল কংগ্রেসের যারা বাহিনী আছে তারা। এই খবর পেয়ে তিনি যখন মনিরামপুরে যান, সেখানেও কিন্তু তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়, এমনকি বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় যে গালাগালি, সেই গালাগালিও কিন্তু অর্জুন সিংকে দেখে দেওয়া হয়।
অর্জুন সিং যখন সেই রাস্তা দিয়ে পাস হচ্ছিলেন তিনি কিন্তু সেই গাড়ি থেকে নামেন, নেমে কর্মী সমর্থকদেরকে তৃণমূল কর্মী সমর্থক তেড়ে যান এবং জানতে চান যে কেন তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কারণ তিনি একজন প্রার্থী। তার পরিষ্কার বক্তব্য যে আমি যখন প্রার্থী তাহলে সেই প্রার্থীকে যে কটূক্তি বা যে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা কিন্তু এটা করা যায় না। আমি আমার মতো যাচ্ছি, ওরা ওদের মতো বসে আছে বা ওরা ওদের মতো ভোট করাচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে হেনস্থা করা বা কাউকে আটকানো বা গাড়ির সামনে এসে চলে যাওয়া, বিক্ষোভ দেখানো, এটা কিন্তু করা যায় না। সব মিলিয়ে বলা যায় যে বিভিন্ন জায়গায় দিক থেকে কখনো রণংদেহী মূর্তি, কখনো ঠান্ডা মাথায় যে ভোটের কৌশল সবকিছুই নিজে হাতে সামলেছেন অর্জুন সিং। এমন তাকে সাহায্য করেছেন তার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যারা কেন্দ্রীয় বাহিনী তিনি জেড সিকিউরিটি পান সেটা সবাই মতো জানেন। এমনকি তার যে বাড়তি সিকিউরিটি ছিল কুইক রেসপন্স টিম, নির্বাচন কমিশন, এমনকি ব্যারাকপুর পুলিশ কমিশনারের নেতৃত্বাধীন বিশাল বাহিনী। সব মিলিয়ে বলা যায় যে ঠান্ডা গরমের মধ্যে ব্যারাকপুর লোকসভা নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। আচ্ছা, আমাকে আরেকটা জায়গা বলো, সেটা হচ্ছে অর্জুন সিংকে আমরা যেভাবে মাঠে ময়দানে ঘুরে বেড়াতে দেখলাম, পার্থ ভৌমিককে সেইভাবে চোখে পড়লো না। দেখুন, এইটা ব্যারাকপুরের মানুষ বা ব্যারাকপুরের যারা ইতিহাস যারা জানে তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রত্যেকেই জানেন। এটা কিন্তু খোদ পার্থভূমি, যদি খুব ভুল না করি তাহলে খোদ পার্থভূমি বা তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানতো যে অর্জুন সিংকে যদি টিকিট বিজেপি দেয় বা অর্জুন সিং যদি যে কোনো দলের থেকে যদি দাঁড়ায় তাহলে কিন্তু লড়াই করতে কিন্তু অর্জুন সিং ময়দানে নামবে। তাই সেই মোতাবেক 2019 সাল, 2014 সাল, 2009 সাল প্রত্যেকটি লোকসভা নির্বাচনে 2009, 2014 দীনেশ ত্রিবেদী যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তখন কিন্তু এই অর্জুন সিং মুখ্য ভূমিকা নিয়েছিল দীনেশ ত্রিবেদীকে জেতানোর পিছনে। 2019 সালে যখন তিনি নিজে প্রার্থী হন তখনও কিন্তু মাঠে ময়দান পুরো চষে বেরিয়েছেন। ফের 2024 যখন তিনি বিজেপির প্রার্থী হয়েছেন, ফের 2000 সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত তিনি কিন্তু মাঠে ময়দানে চষে বেরিয়েছেন। ভোট যে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভয় কাটানো থেকে শুরু করে বুথের যে এজেন্ট, যারা সেই এজেন্টদের বুথে বসানো, এমনকি কেন্দ্রীয় বাহিনী যে জওয়ান তাদের সাথে কোঅপারেট করে কাজ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা অর্জুন সিং রাজনৈতিকভাবে দেখিয়েছেন ব্যারাকপুর লোকসভায়। কৌস্তব বাগচির ভূমিকা কি ছিল আজকে? তার যে গাড়ি ভাঙচুর হয়েছে সেই জায়গায় যদি তুমি বলো। হ্যাঁ, কৌস্তব বাগচি যে রয়েছে, কৌস্তব বাগচি বিজেপি নেতা বা আইনজীবী কৌস্তব বাগচি, তার ব্যারাকপুরে বিধানসভার মধ্যে অন্তর্গত বাড়ি। কিন্তু মানে বেসিক্যালি অর্জুন সিং এর মুখ্য যে কৌস্তব বাগচি যে মুখ্য যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে ব্যারাকপুর বিধানসভা, যেহেতু তার হোম গ্রাউন্ড ব্যারাকপুর বিধানসভা, যেহেতু কৌস্তব বাগচির হোম গ্রাউন্ড, তাই তিনি সকাল থেকে কিন্তু ব্যারাকপুর বিধানসভা ভোট পরিচালনার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকায় ছিলেন। তার কাছে একটা খবর আছে টিটাগড় পুরসভা 17 নম্বর ওয়ার্ডে কোথাও বুথ জাম হয়েছে বা তৃণমূলের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষকে ভোটে প্রভাবিত করছে। এই খবর পাওয়ার পর যখন কৌস্তব বাগচি সেই এলাকায় যান, তাকে কিন্তু তৃণমূলের যে কাউন্সিলর বা দলের কর্মী সমর্থকরা তারা কিন্তু প্রথম ক্ষেত্রে তাকে চলে যেতে বলে, তাকে গো ব্যাক স্লোগান দেয়, তাকে নানা ভাষায় উত্তপ্ত করার চেষ্টা করে। কিন্তু কৌস্তব বাগচি তাকে সেই সাময়িকভাবে সেই জিনিসটা কাটিয়ে ওঠার পরেও যখন সেই জিনিসটা কাটিয়ে ওঠা যখন তিনি যখন ফিরছিলেন নিজের জায়গা থেকে, তখন কিন্তু 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে কৌস্তব বাগচির অভিযোগ, কাউন্সিলরের নেতৃত্বে বিশাল একটি দল, তার যে তৃণমূলের যে দলবল তারা কিন্তু গাড়ি ভাঙচুর করে, এমনকি কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভও দেখায়। তারপরে ঘটনাস্থলে খবর পেয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং সেই জায়গায় পৌঁছেছিলেন, যথারীতি পরিস্থিতি সামাল দেয় ব্যারাকপুর কমিশনারেট আর কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। আচ্ছা, আমাদের কাছে একটা ইনপুট আছে, সেটা হচ্ছে যে অর্জুন সিং একটি সাংবাদিক সম্মেলনের বসার কথা আছে বা করে ফেলেছেন আর কি। তো মূল বিষয়টা কি, এই সাংবাদিক সম্মেলন কি মানে কোন বার্তা সেখান থেকে দিতে চাইছেন তিনি? দেখুন, অর্জুন সিং সাংবাদিক সম্মেলন করা হয়ে গেছে, তার অর্জুন সিং এর সাংবাদিক সম্মেলন শেষ হয়ে গেছে। তিনি পরিষ্কার জানিয়েছেন যে আমার যে কৌশল, আমার যে রাজনৈতিক অভিসন্ধি সেটা আমি সম্পূর্ণ করেছি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাহলে এই গো ব্যাক স্লোগান, এখানে বিভিন্ন জায়গায় যেটাকে হেনস্থা করা, বিভিন্ন জায়গায় বুথ জাম, বিভিন্ন জায়গা থেকে কালো পতাকা দেখানো, সবকিছু রহস্যটা কি? কেন তাকে তৃণমূল কর্মী সমর্থকরা দেখালেন বা কেনই বা তিনি তেড়ে গেলেন বা কেনই বা তিনি বাকবিতণ্ডায় জড়ালেন? তিনি মিচকি হাসি নেমে উত্তর দিয়েছেন, যদি বাকবিতণ্ডা জড়িয়ে, যদি গালাগালি, যদি কথ্য ভাষায় অত্যাচার করে, যদি নানা শাউটিং করে যদি ভোট বাড়ানো যায় সেটা কিন্তু তার পক্ষেই লাভ। কথাটা যতটা প্রাসঙ্গিক, কারণ তিনি বলেছেন আমি জিতে গেছি, আজকে মার্জিনটা বাড়িয়ে ফেললাম। কথাটা যতটা প্রাসঙ্গিক তার থেকে যুক্তিসঙ্গত। ব্যারাকপুরের মানুষের কাছে ধন্যবাদ জানিয়েছি, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে, পুলিশ কমিশনারকে, পুলিশের ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন 1.5 লক্ষ ভোটে আমি জিতছি। সব থেকে তাৎপর্যপূর্ণ যেটা, সেটা সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙ্গা বিধানসভা, সেই আমডাঙ্গা বিধানসভায় তিনি পরিষ্কার জানিয়েছেন 2টি ভোট হলেও অর্জুন সিং সেই বিধানসভা থেকে জিতবে। আর নৈহাটি বিধানসভা, যেটি রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক তথা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের গড় হিসেবে পরিচিত, সেই বিধানসভা থেকেও তিনি ফলাফলের দিকে তাকিয়ে রাখতে বলেছেন 4 জুন। এমনটাই আশাবাদী অর্জুন সিং, তিনি পরিষ্কার জানিয়েছেন। আবার একবার জানিয়ে রেখে তিনি পরিষ্কার জানিয়েছেন ভোট আমি আগেই জিতে গেছি, আজকে মার্জিন বাড়ানোর লক্ষ্যে আমি নেমেছিলাম, মার্জিন আমার বাড়িয়ে ফেলেছি, অভিসন্ধি আমার কমপ্লিট, রাজনৈতিক কৌশল আমি সেরে ফেলেছি, এবার শুধু রেজাল্ট বেরোনোর ফলাফলের দিকে তাকিয়ে। তবে জয় বা হার কার হবে সেটা দেখার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকেই।
অসংখ্য ধন্যবাদ পল্লব তোমাকে, তুমি তার সমস্ত বৃত্তান্ত তুলে ধরলে, একদম মানে এক কথায় রাজনীতি করতে গিয়ে রাজনীতি। তুমি 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 একটা জিনিস দেখো পণ্ডিত, যেটা মানে আমরা যেটা পল্লবের কাছ থেকে শুনলাম আর কি, প্রথম কথা হচ্ছে যে একদম পরিষ্কার করে দিল যে একটা জিনিসের বিষয়ে রাজনীতি, এবং এই যে প্রেস সাংবাদিক সম্মেলন করে তিনি আরো রক্তচাপ বাড়িয়ে দিলেন। হ্যাঁ একদমই, আমি না সুকৌশলে একটা রাজনীতি হয়ে গেল। আর একটা যেটা আমি প্রথম থেকে বলার চেষ্টা করছিলাম যে অর্জুন সিং যে দলেই থেকেছেন, অর্জুন সিং কিন্তু নিজের ক্ষমতায় কিন্তু জিতেছেন, সেখানে কিন্তু তার হয়ে প্রচারটা তিনি নিজেই করতে ভালোবাসেন। সেখানে তারা অন্যান্য নেতা নেত্রী এসে যারা নিয়ম অনুযায়ী যেভাবে জনসভা, কর্মী সভা বা পদযাত্রা যেভাবে করেন, সেটার পাশাপাশি অর্জুন সিং কিন্তু এই এলাকাতে, অর্থাৎ এই যে সার্বিকভাবে ব্যারাকপুর এলাকাতে এবং তার ব্যারাকপুর এলাকার প্রত্যেকটা কেন্দ্র তার পরিচিত, তার ফলে তিনি কিন্তু লড়াইটা করতে পারেন। আমার মনে হয়েছে যে বিজেপি তাকে তৃণমূল থেকে বিজেপিতে আসাটা, সেখানে সেটা আমাদের সংবিধান অনুযায়ী এটা মধ্যে অপরাধ কিছু নেই। না, তাছাড়া তো তিনি তো সাংসদ পদ ত্যাগ করেনি, তিনি তো বিজেপি প্রার্থী হিসেবে বিজেপিতেই ছিলেন। হ্যাঁ আমি সেটাই বলছি যে না, কিন্তু তিনি হয়তো ঘরটা বদল করেছিলেন, কিন্তু তিনি তো সাংসদ পদ ত্যাগ করেননি। তিনি কিন্তু তার লড়াইটা তিনি কিন্তু যখন তিনি প্রথমবার যখন বিজেপিতে এসেছিলেন, তখনও কিন্তু লড়াইটা কিন্তু তার তিনি নিজের ক্ষমতা অনুযায়ী দিয়েছিলেন। এখনও তিনি যেভাবে আমরা শুনলাম যে সাংবাদিক সম্মেলনে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে যখন অর্জুন সিং যখন বললেন যে আমি জিতেই গেছি, এবং কোনো অভিযোগ তিনি করেননি। এই বিভিন্ন যে ঘটনা যেগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা টিভির পর্দায়, এবং আমাদের সাংবাদিকরা যে খবরগুলো পাঠাচ্ছেন, সেগুলো আমরা দেখার পরেও আমরা সাধারণ মানুষ কিন্তু তারাও দেখছেন টিভির পর্দায়, কিন্তু অর্জুন সিং কিন্তু তিনি সরাসরি বলছেন যে না, সেরকম কোনো ঘটনা ঘটেনি বা ঘটলেও তার কোনো প্রভাব নেই, ফলে তিনি জিতছেন এবং মার্জিনটা বাড়ানো তার একমাত্র কাজ। এটা ঘটনা যে ব্যারাকপুরে অর্জুন সিং এর মতো প্রার্থীকে দলবদল করিয়ে নিয়ে আসা, এটা কিন্তু আমার মনে হয় বিজেপি তাদের এটা একটা সঠিক সিদ্ধান্ত। এবং ব্যারাকপুর এলাকাতে লড়তে গেলে অর্জুন সিং এর মতো স্থানীয় এবং বহুল পরিচিত এবং অত্যন্ত সব রকমের পরিকাঠামো তার হাতের মুঠোয়, ফলে সেখানে লড়াই করাটা তার পক্ষে খুব সহজ, এটা আমার মনে হয়েছে। আর যে কথাটা আমরা পাশাপাশি যে কথাটা আমরা শ্রীরামপুরের কথা বলছিলাম, যে শ্রীরামপুরে আমি একই কথা বলতে পারি যে লড়াইটা সেখানে একতরফা হয়েছে, কারণ হচ্ছে যে সেখানেও খুব শক্তিশালী সেখানে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এবং কল্যাণ ব্যানার্জি অত্যন্ত প্রায় সারা দেশেই পরিচিত তিনি আইনজীবী হিসাবে, ফলে তার বিরুদ্ধাচরণ করতে গেলে সে যে শক্তি নিয়ে লড়াইটা করতে হবে, সেইখানে সেই শক্তিটা আমরা দেখতে পেলাম না, সেই প্রার্থী আমরা দেখতে পেলাম না। এবং কবির শঙ্কর বসু তিনি একবার বিধানসভাতে লড়েছিলেন, সেখানেও তিনি হেরেছেন, তাকে আবার কি করে প্রার্থী করা হলো এবং বিজেপি সেখানে কি কৌশল কাজ করছিল, এটা কিন্তু আমাদের জানা নেই। আমি একদম পরিষ্কার কথা যে বিজেপির কি কৌশল সেখানে তারা ব্যবহার করেছে বা কি কিঞ্চিত প্রত্যেকের নিজস্ব একটা কৌশল আছে। যেমন আজকে আমরা দেখলাম অর্জুন সিং নির্বাচন করে দেওয়ার পর হাসতে হাসতে যদি বলেই থাকেন যে তিনি আগেই জিতে গিয়েছিলেন, এখন শুধু মার্জিন বাড়ালেন, তো এটাও যেমন রাজনৈতিক একটা কৌশল, বা সেই কৌশল তিনি কিভাবে সেই জায়গায় অ্যাপ্লাই করেছেন এটাও একটা খুব বড় জায়গায়। এবং আমরা যদি দেখতে চাই তো সেটা হচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দল তার নিজের মত আদর্শ নিয়ে চলে এবং সেইভাবেই চলবে। আমাদের কাজ হচ্ছে তাদের জায়গা থেকে, তাদের ভেতর থেকে যে সঠিক তথ্য আছে সেটা তথ্যটা সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। পঞ্চম দফা নির্বাচন শেষ হয়ে গেল,
আগামী 25 তারিখ ষষ্ঠ দফার নির্বাচন, এবং এই ষষ্ঠ দফার নির্বাচনও কিন্তু খুব একদম এক কথায় বলতে গেলে খুব উত্তাপের মধ্যে দিয়েই যাবে বলে এটা মনেই করা যাচ্ছে। কারণ পুরুলিয়া, বাঁকুড়া এবং যে অঞ্চলগুলি আছে, প্রায় আটটা লোকসভা কেন্দ্রের নির্বাচন আছে। তো আমাদের নজর সেই দিকেই থাকবে। আজকের মতন অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।